বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে জীববিজ্ঞান অংশে আমরা খাদ্য এবং পুষ্টি ও পরিপাক অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন আমরা আদর্শ পিরামিড নিয়ে আলোচনা করব। আমরা খাদ্য উপকরণগুলোকে যদি দেহের প্রয়োজনের তুলনায় কোনটা কি পরিমাণ লাগবে এটার যদি একটা বিশেষ শ্রেণীবিন্যস্ত অবস্থান সাজাই, তাহলে দেখা যাবে যে আমাদের সবচেয়ে বেশি লাগবে এমন উপকরণকে ওই ত্রিভুজের নিচে রাখা, আর মিডিয়াম লাগবে সেগুলো মাঝামাঝি রাখা, এবং সবচেয়ে কম লাগবে সেটিকে উপরে রাখা। এটা আমাদের এক ধরনের সাজানো ট্রেডিশন হয়ে হতে পারে। আদর্শ খাদ্য পিরামিডে কিন্তু এই বিষয়টি কিন্তু চলে আসছে। তুমি যদি লক্ষ্য করো তাহলে এটি দেখতে পাবা যে এর নিচের দিকে যে খাদ্য উপকরণ এটার পার্সেন্টেজ কিন্তু অনেক অনেক বেশি। তারপরে এই নিচের দিকের খাদ্য উপকরণে দেখো এখানে শর্করা গ্রুপগুলো মিলিয়ে দেওয়া আছে। আমি জাতীয় খাদ্য উপকরণ কিন্তু অনেক উপরে। এই যে পানি, ভিটামিন, মানে ভিটামিন, খনিজ লবণ, সেটা দেখো মাঝখানে স্তরে আছে। এইভাবে কিন্তু স্তর বাই স্তর কিন্তু কন্ট্রোল করা আছে। ঠিক আছে কি? এরপর আছে খাদ্য গ্রহণের নীতিমালা। খাদ্য গ্রহণের জন্য আমাদের অবশ্যই কতগুলো বিষয় চিন্তায় নিতে হবে। একটি হলো আমাদের শরীরের জন্য শরীরের গঠন এবং অন্যান্য বিশেষ অংশগুলোর মানে গ্রহণের নীতিমালাটাই আমাদের এই খাদ্য গ্রহণের নীতিমালাটা কিন্তু নির্ধারিত হয়। যেমন এখন শিশু বাচ্চার খাদ্য উপকরণে সাধারণত আমি জাতীয় খাদ্যের প্রাধান্য থাকবে, সেখানে শর্করা এবং স্নেহজাতীয় খাদ্যের পরিমাণটা স্বাভাবিক থাকবে। আবার অন্যদিকে একটা মধ্যবয়সী মানুষের জন্য কিন্তু আমি জাতীয় খাদ্য উপকরণ কমে দিতে হবে। তার কিন্তু শুধু কাজের শক্তির জন্য শক্তির মাত্রা অনুসারে শর্করা জাতীয় খাদ্যের পরিমাণটা স্বাভাবিক। আবার বৃদ্ধ মানুষের জন্য কিন্তু তার খাদ্য, তার হজম এবং শরীরের প্রয়োজনের তুলনায় যাতে এটি বেশি না হয় সে ব্যাপার দিকে আমাদের খেয়াল করতে, বিশেষ করে সেখানে ফাস্টফুড জাতীয় খাদ্য উপকরণ কিন্তু সরবরাহ করা হয়তো ঠিক হবে না। তো এই যে খাদ্যের চাহিদাগুলো অবস্থা ভিত্তিক, শরীরের মানে বয়স ভিত্তিক নানা অবস্থান থেকে কিন্তু এটি সহজেই ব্যাখ্যা করা যায়। আচ্ছা, সুষম খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ গুলোকে মিশ্র আকারে যদি খাদ্য গ্রহণ করি তাহলে এটি শরীরের জন্য বেশি পুষ্টিকর এবং মানসম্মত হয় বলে গ্রহণ করি। আমরা এখন এরপরে দেখবো সুষম খাদ্যের বৈশিষ্ট্য। সুষম খাদ্য মানে কি? যে খাদ্য উপকরণ সারা দেহের সমস্ত প্রকার চাহিদা মিটিয়ে আমাদের সুস্থ এবং রাখতে সাহায্য করে, সেটি হলো সুষম খাদ্য। এখন এই সুষম খাদ্য উপকরণটির মধ্যে চর্বির বিভিন্ন অনুপাতে বিষয়টি নিয়ে যে উল্লেখ করা আছে সেটি আমরা এইটুকুই দেখবো যে সুষম খাদ্য উপকরণে আমাদের অবশ্যই শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজন আছে, আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজন আছে, কিন্তু চর্বি জাতীয় খাদ্যের উপকরণটি খুব বেশি প্রমাণিত না। এটা আমাদের সামান্য পরিমাণে কিছু লাগতে পারে, কিন্তু পুরোপুরি না। খাদ্যের যে প্রয়োজনীয় ভিটামিন এবং রাফেজ বা সেলুলোজ জাতীয় খাদ্য উপকরণ এটি কিন্তু ভালোভাবে সরবরাহ করা দরকার এবং এটি দেখে দেওয়া দরকার, এটাই রাফেজ জাতীয় খাদ্য উপকরণ। এরপর আছে তালিকায় ফল, টাটকা শাকসবজি, এগুলো থাকতে হবে। আমি একটা স্বাস্থ্য বিষয়ক আলোচনাতেও নির্দেশ শুনেছি যে আমরা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে যত বেশি টাটকা খাদ্য গ্রহণ করব তত কিন্তু আমাদের শরীরের এই পুষ্টিগত যে মানে অসুবিধা সেটি কিন্তু কমে যাবে। তো এরপরে আছে তোমার সুষম খাদ্যের তালিকা, অর্থাৎ সুষম খাদ্যের তালিকাগুলো কেমন হবে এটা অবশ্যই ব্যক্তি বিশেষ, বয়স ভিত্তিক এবং পরিবেশের উপর ভিত্তি করে এটি মানে কম বেশি হতে পারে। এরপর আছে পূর্ণবয়স্ক পুরুষ ও নারীর সুষম খাদ্যের তালিকা এখানে দেওয়া আছে। আমরা তালিকাগুলো হয়তো হিসেবে পরবর্তী দেখবো। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে বিভিন্ন খাদ্য উপকরণের নাম এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় রাশির অপশন। এরপরে দেওয়া আছে অভাবজনিত বিভিন্ন অসুখ, যেমন আছে গয়েটার। এটা সাধারণত দক্ষিণ অঞ্চলের মানুষের না, এটি উত্তর পশ্চিম অঞ্চলের আমাদের দেশে দেখা যায় যে পুষ্টি উপকরণ হিসেবে আয়োডিন জাতীয় খাদ্যটা খুবই কম খায়, ফলে তাদের থাইরয়েড গ্রন্থিটা ফুলে গিয়ে কিন্তু তার এই ধরনের প্রবলেম হবে। এরপর আছে রাতকানা। রাতকানা মানে যে ব্যক্তি দিনে নর্মালি দেখে বাট রাতের বেলা অন্ধকার হলে সে ভালো দেখতে পায় না, সে হলো রাতকানা।
এরপরে আমাদের যে অসুখটা আছে সেটা রিকেটস। এটি সাথে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণে হাড় এবং তারের গঠন মানে এর গঠনটি কিন্তু খুবই সুদৃঢ় হয়। কিন্তু যদি এগুলো সমন্বিত অবস্থান থেকে না করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে সেখানে এক ধরনের সমস্যা ক্রিয়েট করে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমাদের এই খাদ্য উপকরণে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের প্রয়োজন হচ্ছে, আবার সেই সময় রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হচ্ছে। রিকেটস অসুখের ক্ষেত্রে ভিটামিন ডি এর গুরুত্ব কিন্তু খুবই বেশি। তো ভিটামিন ডি সমৃদ্ধ যে বিভিন্ন খাদ্য উপকরণ আছে, বিশেষ করে আমাদের প্রাকৃতিক ভাবে যে অংশটি গ্রহণ করা সম্ভব সেটি হলো আমাদের এই সূর্যের আলো থেকে ভিটামিন ডি নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এবং এর সাথে যদি আমাদের ক্যালসিয়াম জাতীয় খাদ্য উপকরণটি খাওয়া হয় তাহলে তার এই রিকেটস অসুখটি থেকে কিন্তু সে অনেকটাই বেঁচে থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি। রক্ত শূন্যতা, এটা শিশুকাল থেকে নারীদের দেহে একটা জৈবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কিন্তু এই রক্তক্ষরণ প্রক্রিয়াটি আছে, যে কারণের জন্য এটি আমাদের একটা সময় পর্যন্ত হয়তো এটি স্বাভাবিক থাকে। কিন্তু দেখা যায় যে তাদের নানাবিধ কারণে বিশেষ করে নারীদের এই রক্ত শূন্যতা কিন্তু লেগেই থাকে। সেক্ষেত্রে ওষুধ খাওয়াটা কিন্তু সর্বোত্তম পন্থা না। এটি অন্য বিকল্প খোঁজার পর যদি কোনো না থাকে তাহলে তখন হচ্ছে আমরা ওষুধ গ্রহণের মধ্য দিয়ে এই রক্তের শূন্যতা পূরণ করার চেষ্টা করে থাকি। এরপরে পুষ্টির উপাদানের শক্তির পরিমাণ, এটা হলো কোন প্রকার খাদ্যে কি পরিমাণ পুষ্টি আছে সেটা নিয়ে এখানকার আলোচনা করে আছে। তো মোটামুটি এই যে ফার্স্ট অংশের যে টপিক সেটা এখানে শেষ হলো। এর এখন সেকেন্ড অংশ যাওয়ার পূর্বে দুটো অঙ্কের অংশ আছে, একটা বিএমআই আর একটা বিএমআর। এই অঙ্ক নিয়ে কিন্তু কোনো প্রবলেম আছে কিনা জানতে চাচ্ছি। না স্যার। তাহলে আমরা এই অঙ্কর এখানে একটা উদাহরণ দেওয়া আছে আর কি। একজনের বয়স 33 বছর, তার উচ্চতা হলো, তারপর তার ওজন। তাহলে ওই সূত্রে ফেলে আমরা অনায়াসে কিন্তু এই বিষয়টা বের করতে পারি। তা আশা করি এই যে সূত্র বা এই জাতীয় ক্যালকুলেশনে কোনো প্রবলেম থাকলে সেটি সরাসরি দেখে নিও। এখানে বিএমআর এর ক্ষেত্রে স্বাস্থ্য কার কোন অবস্থায় আছে সেটা কিন্তু অনায়াসে নির্ণয় করতে সম্ভব। তো তাহলে আমরা এই অংশটির মোটামুটি আলোচনা এখানে শেষ করতে পারি।